এখন আমরা দেখব হাইড্রা যে খাবার খায় সেই খাবারটা কোনটা, খাবারটা কিভাবে শিকার করতেছে এবং শিকারে নেমাটোসিস্টগুলোকে কিভাবে সে ইনভলভ করতেছে, খাদ্যটা গলাৎকরণ করার পর তার যে সিলেন্টেরন আছে সেখানে কিভাবে বহিঃকোষীয় পরিপাক করতেছে স্টেপ বাই স্টেপ, দেন সিলেন্টেরন থেকে খাদ্যটাকে কোষের ভেতরে নিয়ে অন্তঃকোষীয় পরিপাক কিভাবে করছে, পুরো স্টেপটা দেখব। এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, কারণ অন্তঃকোষীয় বহিঃকোষীয় পরিপাকের কিন্তু পার্থক্য আমাদের জানতেই হয়। এবং একই সাথে হাইড্রার প্রিয় খাবার কি এটাও আমাদের জানতে হয়, কারণ হাইড্রার প্রিয় খাবার থেকে মেডিকেল এডমিশনেও প্রশ্ন আসে। ওকে, সো আমরা শুরু করি। তোমাদের বইতে দেখবা লেখা আছে পুষ্টি বা নিউট্রিশন দিয়ে একটা সংজ্ঞা দেওয়া আছে, যেটা একটা ভুল সংজ্ঞা। তো এই জায়গায় যদি তোমরা এটা কেটে ফেলো, কেটে ফেলে এখানে পরিপাক বা ডাইজেশন লেখো, ডাইজেশন, তাহলে সংজ্ঞাটা ঠিক আছে। ওকে, তাহলে কেটে দিয়ে এখানে লিখবো পরিপাক বা ডাইজেশন। মানে এটা একটা প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় বড় খাবারগুলো ছোট হয়ে যায় এবং শরীর আপনার ওই খাবার ছোট খাবারগুলো গ্রহণ করার জন্য পারফেক্ট হয়ে যায়, উপযোগী হয়ে যায়। আর নিউট্রিশন বলতে বোঝায় অ্যাকচুয়ালি পুষ্টিটাকে। তাহলে প্রক্রিয়া যখনই আসে তখন কিন্তু ডাইজেশনে আসে। ওকে, প্রক্রিয়া মানে হচ্ছে কিন্তু ডাইজেশন বা পরিপাক, আর জিনিসটার নাম হচ্ছে পুষ্টি। সো বই থেকেই তোমরা বুঝতে পারবা। ওকে, ধরা যাক ইটস এ খানা, টানা টানা চোখ, আকর্ণ বিস্তৃত হাসি, শ্রেক এর মতো কান। ওকে, এইটা একটা প্রাণী। আর বিড়াল, আমার বাসায় যে বিড়াল আছে সে কিন্তু মশলা দেওয়া খাবার খায় না, অথচ মশলা দেওয়া খাবার তার খারাপ লাগে। আমরা আবার তার মতো পিওরলি সিদ্ধ খাবার খাই না, কারণ গন্ধ লাগে আমাদের, রাইট? তাহলে খাবারে কিন্তু স্মেল একটা খুবই জরুরি জিনিস। এই যে প্রাণীটা দেখতে পাচ্ছেন, হেয়ার ইজ হাইড্রা, হেয়ার ইজ হাইড্রা। এই হাইড্রা ফিল করতে পারে। হাইড্রার তো আমরা জানি কোষিকার সংবেদী কোষ আছে। কি কোষ আছে? সেন্সরি বা সংবেদী কোষ আছে। এই সংবেদী কোষগুলা ফিল করতে পারে যে এই খাবারটার একটা গন্ধ আছে। কিসের গন্ধ? এটা হলো গ্লুটাথিয়নের গন্ধ, গ্লুটাথিয়ন। তাহলে প্রশ্ন হলো হাইড্রা কোন খাবারগুলোকে বেশি পছন্দ করে? যে সকল খাবারের মধ্যে গ্লুটাথিয়ন আছে। ওকে, তাহলে গ্লুটাথিয়ন সমৃদ্ধ একটা খাবার হাইড্রার সংবেদী কোষ সেন্স করতে পারে। ওকে, ভেরি গুড। তারপর কি করে? আপনারা তো জানেন যে মেকানিক্যাল এবং কেমিক্যাল একটা প্রসেসের মাধ্যমে সে খাবারটাকে শিকার করে। ওকে, তো ওই যে হিপনোটক্সিন কিভাবে পুশ করে এটা তো আমরা পড়ছি। তো এখন আমি যেটা দেখাবো সেটা হলো হাইড্রার যে এখানে নেমাটোসিস্ট গুলো আছে, আমি প্রসেসটা দেখাবো না, কারণ অলরেডি আমি ভিডিওতে তোমাদের বলেছি কোন কোন নেমাটোসিস্ট কি কি কাজ করে। তাহলে প্রথমে একটা নেমাটোসিস্ট যাবে এখান থেকে, প্রথমে একটা নেমাটোসিস্ট দ্যাট ইজ কল্ড ভলভেন্ট। ভলভেন্ট করবে কি? এটাকে জড়ায় ধরবে। তো এখানে একটা স্টেপ আছে, এক নম্বর স্টেপে করে কি, কোষিকা নিজেই পথ আটকায়। এই কোষিকাগুলো বলে দাঁড়াও, তোমাকে খাবো। দেন কোষিকায় থাকায় ভলভেন্ট নেমাটোসিস্ট, ভলভেন্ট ট্রাই করে। ভলভেন্ট মানে এখান থেকে গিয়ে সে পেঁচায় ধরে এবং প্যাচ খুলে তো সে বের হয়ে যেতে পারে। এই সময় তাকে আর একটু আঠা আঠা দিয়া ট্রাই করতে হয়। দ্যাট মিনস হচ্ছে গ্লুটিন যেগুলো আছে। ওকে, লুক, এক নম্বর হচ্ছে সে কোর্সিকা দিয়ে এর পথ আটকায়, দুই নম্বর হচ্ছে ভলভেন্ট দিয়ে একে পেঁচিয়ে ধরে। বাট দ্যাটস নট এনাফ, তাকে আরো বেশি স্টিকি করে আটকাইতে হবে। সো গ্লুটিন যে নেমাটোসিস্টগুলো আছে, স্ট্রেপটোলিন এবং স্টেরিওলিন, তারা গিয়ে আঠা দেয়, মিউকাস দিয়ে এদেরকে আটকানো ট্রাই করে আঠালো রস দ্বারা। বাট এখনো তো পথ বাকি আছে। কি পথ বাকি আছে? সেটা হলো পেনিট্রেন্ট, যেটাকে আমরা বলি স্টেনোটিল, রাইট? এইটা সে তখন নিক্ষেপ করে। প্রসেসটা তো আমরা জানি। এর ভেতরে যখন যায় তখন বিষ প্রয়োগ করে। এই হিপনোটক্সিন বিষের কারণে সে হিপনোটাইজড হয়ে যায়, অবশ হয়ে যায়, স্লো হয়ে যায়। দেন এই কোষিকা খাবারটাকে এই যে শরীরের ভেতরে নিয়ে আসে। হেয়ার ইজ খাবার।
ওকে, ভেতরে চলে আসলো। তাহলে খাদ্য সে গ্রহণ করলো। কোন ধরনের খাদ্যকে গ্রহণ করলো? যে খাদ্যগুলোতে গ্লুটাথিয়ন আছে। এর প্রশ্ন হলো গ্লুটাথিয়ন সমৃদ্ধ খাদ্য কি কি আছে? ইউজুয়ালি আর্থ্রোপড গুলা হচ্ছে গ্লুটাথিয়ন সমৃদ্ধ। কোন আর্থ্রোপড গুলা? যেগুলো হচ্ছে ক্রাস্টাসিও, মানে বাইরে একটু শক্ত শক্ত। কোনগুলা? যেগুলোর বাইরে ক্রাস্ট আছে। ক্রাস্ট মানে শক্ত শক্ত। তোমরা যারা বোঝো না তাদেরকে বলি, আমাদের হাত যখন কেটে যায়, শুকাই গেলে এখানে একটা শক্ত আবরণ ক্রিয়েট হয় না? ক্রাস্ট বলা হয় এটাকে। তাহলে ক্রাস্ট মানে হচ্ছে হার্ড। তাহলে তারা আর্থ্রোপড খায়, বাট সেটাকে ক্রাস্টাসিও হইতে হবে। কিছু উদাহরণ আছে, যেমন আর্থ্রোপডের লার্ভা, আর্থ্রোপডের হচ্ছে সাইক্লোপস নামক আর্থ্রোপড, কিংবা ড্যাফনিয়া নামক আর্থ্রোপড। তোমরা খুব ভালো করে এই তিনটার নাম মনে রাখবা, যে এগুলো হচ্ছে ক্রাস্টাসিও সন্ধিপদী এবং এগুলাকে তারা খায়। ওকে, এছাড়াও আরো অনেক কিছু আছে, যেমন এনিলিড আছে, তারপর ডিম আছে, এগুলাকে তারা খায়। আচ্ছা, তো খাবারটা এখানে চলে আসলো। কারা আসলো? গ্লুটাথিয়ন সমৃদ্ধ এই খাবারগুলোকে আমরা কি বলি? ক্রাস্টাসিও আর্থ্রোপড, ক্রাস্টাসিও সন্ধিপদী। খাবারটা এখানে চলে আসে। খাবারটাকে সে এবার কি করে দেখো। এটা হচ্ছে মিউকাস কোষ। এই মিউকাস কোষের মাধ্যমে সে খাবারটাকে নরম করে, পিচ্ছিল করে। এইটা হচ্ছে আবরণী কোষ, বাট ফ্লাজেলীয় আবরণী কোষ বা পুষ্টি কোষ। এইটার মাধ্যমে সে করে কি? মিউকাস এবং খাবারটাকে মিক্স করে এবং খাবারটাকে তখন টুকরা টুকরা করে। এই যে এবার যে ঘটনা ঘটে, এই কোষটা দেখলেন না, যেটা মিউকাস পাঠাইলো, দিস ইজ গ্রন্থি কোষ। গ্রন্থি কোষ যে মিউকাস পাঠালো, এবং একই সাথে সে কি করবে? সে এনজাইমও পাঠাবে। কি পাঠাবে? এনজাইম। এবার এনজাইমের মাধ্যমে খাদ্যটা টুকরা টুকরা হবে। প্রশ্ন হলো কতগুলো এনজাইম আসে? অনেক এনজাইম না, একটা এনজাইমের নাম মনে রাখবো, দ্যাট ইজ কল্ড পেপসিন। কি? দ্যাট ইজ কল্ড পেপসিন। মাজদা ম্যামের বইয়ের মধ্যে লেখা আছে ট্রিপসিনও। সো আমরা শুধু পেপসিনটাই মনে রাখবো, ট্রিপসিনটা আমরা এখানে মনে রাখবো না, অনলি পেপসিন। তাহলে আমি আরেকবার বলি, খাবারটা যখন ভেতরে আসে, গ্রন্থিকোষ থেকে এনজাইম বের হয় এবং মিউকাস বের হয়। মিউকাসগুলো খাদ্যটাকে নরম করে, পিচ্ছিল করে। ফ্লাজেলীয় কোষ খাদ্যটাকে মিশাইতে সাহায্য করে এবং টুকরা টুকরা হওয়া শুরু হয়। এবং সেইটাকে আরো বেশি টুকরা টুকরা করার জন্য গ্রন্থিকোষ এবার এনজাইম ছাড়ে। গ্রন্থিকোষ আবার এনজাইম ছাড়ে, কারণ সে মিউকাস এবং এনজাইম দুইটাই ছাড়তে পারে। খাদ্যটাকে অনেক টুকরা টুকরা করলো। সো হেয়ার ইজ টুকরা টুকরা ছিল কি এবং হয়ে গেল কি। ওকে, তো এবার কাজ হলো, এখানে আর পরিপাক নাই, তাহলে এবার কোষের ভেতরে নিয়ে যেতে হবে। এই যে ক্ষণপদীয় কোষ, একটা নিউক্লিয়াস, বড় একটা গহ্বর আর সাইটোপ্লাজম আছে, এটা হচ্ছে ক্ষণপদীয় আবরণী কোষ। ওকে, তাহলে আমরা একটা দেখলাম হচ্ছে ফ্লাজেলীয় আবরণী কোষ, এবার দেখলাম আমরা ক্ষণপদীয় আবরণী কোষ। হে করবে কি? এই যে খাদ্যের যে টুকরাটা আছে, এটাকে সে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায়, মানে এই যে সামনে এসে বন্ধ করে দেবে, এখানে বন্ধ করে দেবে, দিয়ে এটাকে ভেতরে নিয়ে যাবে। তো এটা একটা ছবি আমি এখানে দেখাই। ভেতরে যখন খাদ্যটাকে নিয়ে গেল, এই যে খাদ্যটা, এই যে দেখেন অলরেডি কিন্তু এখানে একটা ফাঁকা জায়গা, তাই না? এখানে যদি খাদ্যটা থাকে, এখানে একটা ফাঁকা জায়গায় আছে, এইটা জায়গা যদি বন্ধ হয়ে যায়, খেয়াল করো, সে কিন্তু তবু একটা ফাঁকা জায়গার মধ্যে আবদ্ধ হয়ে পড়লো, থলির মধ্যে একটা আবদ্ধ হলো। সো এই সেই থলি, আর এগুলো হচ্ছে সাইটোপ্লাজম, যে নিউক্লিয়াস আর একটা গহ্বর। তোমরা কি বুঝতে পারছো? তাহলে এবার বলো তো, বাইরে যতক্ষণ পর্যন্ত আমরা টুকরা টুকরা করলাম, এটাকে বলা যান্ত্রিক পরিপাক। নড়াচড়া ভাঙাচুরা যেগুলা, সব যান্ত্রিক পরিপাক। এনজাইম যে আমরা ঢেলে দিছি, এনজাইম যে পরিপাক করতে, সেটা হলো রাসায়নিক পরিপাক। তো যান্ত্রিক এবং রাসায়নিক শেষে, মানে বাইরে ফাঁকা জায়গায় পরিপাক শেষে, দ্যাট ইজ কল বহিঃকোষীয় পরিপাক। এটা শেষে এখন কোষের ভেতরে যাবে, তাহলে অন্তঃকোষীয় পরিপাক শুরু হবে। রাইট? বহিঃকোষীয় পরিপাক হয়ে গেল, এবার অন্তঃকোষীয় পরিপাক। লুক, ভেতরে যখন চলে গেল, শুরু হয়ে গেল অন্তঃকোষীয় পরিপাক। এই ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে ফ্যাগোসোম। হোয়াট ইজ দিস? ফ্যাগোসোম। আর এইটাকে পরিপাকের জন্য আপনার এনজাইম লাগবে, অনেক এনজাইম লাগবে। আর আমরা জানি কোষের ভেতরে এনজাইমের আধার হচ্ছে লাইসোসোম, তাই না? আমরা তো জানি যে লাইসোসোমে প্রচুর পরিমাণে এনজাইম থাকে, বিধ্বংসী এনজাইম। ওকে,
তাহলে লাইসোসোমের এনজাইমটা আমরা এখানে অ্যাড করব। এখন প্রশ্ন হলো লাইসোসোমের এনজাইমটা কিভাবে আমরা অ্যাড করব? এত সহজ এটা ভেঙে এখানে আনতে পারবেন না। আমরা জানি লাইসোসোমের ভেতরে যদি আমরা প্রোটনের পরিমাণ বাড়াই লাইসোসোমের ভেতরে, তাহলে ভেতরে অ্যাসিড হওয়া শুরু হয়। কি? অ্যাসিড। আমরা জানি অ্যাসিড বা প্রোটনের পরিমাণ বাড়লে বা পিএইচ কমলে লাইসোসোমের মেমব্রেনটা আনস্টেবল হয়ে যায়, রাইট? ল্যাবাইল হয়ে যায়, অস্থিতিশীল হয়ে যায়, তখন মেমব্রেনটা ছিঁড়ে যায়, তখন ভেতরের এনজাইমগুলো বাইরে চলে আসে। খেয়াল করো, ভেতরের এনজাইমগুলো বাইর করার জন্য আমরা কি করব? ভেতরে আগে প্রোটনের পরিমাণ বা পিএইচ কমাবো, অ্যাসিড বানাবো। ওকে, তাহলে আমরা এটা করতেছি এবং অ্যাট দ্যাট মোমেন্ট আমরা কি করছি? আমরা এই মেমব্রেনটা আর এই মেমব্রেনটা ফিউজ করে দিব। তাহলে প্রোটন যখন এখানে বাড়তে বাড়তে মেমব্রেনটা গলে যায়। দেখো এই মেমব্রেন আর এই মেমব্রেন তো অলরেডি ওখানে গিয়ে লেগেছিল, সেটা খুলে পরস্পর একটা কমন টানেল ক্রিয়েট হয়ে গেল। এখন এই জিনিসটার নাম কিন্তু আর ফ্যাগোসোম না, কারণ অলরেডি লাইসোসোম অ্যাড হয়ে গেছে এর সাথে। সো দিস ইজ ফ্যাগো, এই জায়গায় হবে লাইসোডেনসোম। কি নাম এখন? ফ্যাগোলাইসোসোম। ফ্যাগোলাইসোসোম বলতে বোঝায় যে ফ্যাগোসোম নামক গহ্বরটিতে যখন লাইসোসোম অ্যাড হয়ে গেছে। তাহলে এবার বলো তো, ভেতরে এখন অ্যাসিড না ক্ষার? ভেতরে কি? অ্যাসিড। কারণ আমরা অ্যাসিডিটি বাড়াইছিলাম এটার মধ্যে, স্টিল তো অ্যাসিডগুলো আছে। কিন্তু সমস্যা হলো অ্যাসিডগুলো যখন অ্যাসিড থাকে তখন কাজ করতে পারে না এনজাইমগুলো, তাদেরকে অ্যাসিডিটি কমিয়ে ক্ষারীয়র দিকে যাইতে হয়, নিউট্রাল থেকে ক্ষারীয়র দিকে যাইতে হয়, তাহলে এনজাইমগুলো কাজ করে। তাহলে এখন কি হবে? প্রোটনগুলো বের হওয়া শুরু হবে, কিংবা ভেতরে কিছু অ্যালকালাইন সাবস্টেন্স প্রবেশ করবে, অ্যালকালাইন বা ক্ষারীয় সাবস্টেন্স প্রবেশ করবে। তাহলে দেখো, ভেতর থেকে যে প্রোটন বের হয়, বাইরে থেকে যদি অ্যালকালাইন বা ক্ষারীয় জিনিস প্রবেশ করে, প্রোটন বের হলে অলরেডি অ্যাসিডিটি কমা শুরু হয়েছে, আর অ্যালকালাইন সাবস্টেন্স প্রবেশ করলে এখন ক্ষারীয় হওয়া শুরু করবে, রাইট? তাহলে ভেতরে এখন কি হয়ে গেল? ক্ষার হয়ে গেল। ভেতরে যখন ক্ষার হবে তখন এই যে এনজাইমগুলো আছে না, এই যে এনজাইমগুলো, এগুলো তখন সক্রিয় হয়ে যাবে, হয়ে কি করবে? এই খাদ্যটাকে টুকরা টুকরা করে ফেলবে, টুকরা 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 হয়ে গেল। এরপর কি হবে? এই খাদ্যটাকে তারা নিজেদের সাইটোপ্লাজমে টান দিয়ে নিয়ে নেবে। আচ্ছা, আমরা এইটাই তো চাইতেছিলাম এবং এটা করা শেষ, এখন নিয়ে নেব। এবং এক সময় গিয়ে এই জিনিসটা বিলুপ্ত হয়ে যাবে। গহ্বরটা বিলুপ্ত হওয়ার পর এই জিনিসটা আবার আগের মতো অবস্থায় ফিরে যাবে, বাইরে যদি আবার পায় আবার নিয়ে যাবে। খেয়াল করছো? ওকে, তাহলে একটু বলি আমি, এখানে যে এনজাইমগুলো কাজ করে তারা কারা? তাহলে এখানে কারা এনজাইম কাজ করেছিল মনে আছে? মনে আছে? পেপসিন। তার মানে বহিঃকোষীয় যখন পরিপাক হচ্ছিল অনলি পেপসিন কাজ করছে। পেপসিন দেখেই বোঝা যায় এটা প্রোটিনের উপর কাজ করে। প্রোটিন জাতীয় যে মাংসগুলো খাচ্ছে তারা, সেইটাকে পেপসিন কাজ করতেছে। পেপসিন কাজ করে পলিপেপটাইডে পরিণত করে। আর এখানে যদি পলিপেপটাইড এগুলো ক্রিয়েট হয়, পলিপেপটাইড গুলো ভেতরে গেল, তার মানে এখানে কি ছিল? পলিপেপটাইড। ভেতরে আসলো কারা? পলিপেপটাইড। এবার পলিপেপটাইডের উপরে এখানকার এনজাইমগুলো কাজ করে। এবং প্রোটিনের সাথে যে আরো খাবার ছিল, শুধু যে প্রোটিন খাইছে তা কিন্তু না, বাইরে শুধু অনলি প্রোটিনের পরিপাক হয়েছে, বাট প্রোটিনের সাথে অন্যান্যরাও আছে। তাহলে সে বেসিক্যালি সবগুলো খাবারকে গ্রহণ করছে। প্রোটিন অলরেডি পলিপেপটাইড হয়ে গেছে, শর্করা এখনো শর্করায় আছে, লিপিড এখনো লিপিডই আছে। তাহলে ওগুলোকে ভাঙার জন্য কারা কাজ করে? দেখো, ভেতরের দিকে বা অন্তঃকোষীয় পরিপাকে পলিপেপটাইডগুলো অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, এবার কাজ করে ট্রিপসিন, তাই না? তাহলে প্রোটিনকে আমরা বাইরে ভাঙলাম পেপসিন দ্বারা, ভেতরে গিয়ে পলিপেপটাইডটাকে আমরা অ্যামিনো অ্যাসিড করলাম ট্রিপসিন দ্বারা, রাইট? আচ্ছা, যেগুলো শর্করা, শর্করাকে ভাঙবে অ্যামাইলেজ। অ্যামাইলেজ এগুলো গ্লুকোজে পরিণত করবে। আমরা জানি প্রোটিনের সর্বশেষ রূপ হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, শর্করারও সর্বশেষ রূপ হচ্ছে গ্লুকোজ। এবং লিপিড যেগুলো থাকবে, লিপিডগুলোকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত করবে। আমরা জানি গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড হলো সবচেয়ে সরল রূপ লিপিডের, তাই না? এখানে কাজ করবে লাইপেজ। নাম দেখে বোঝা যায়, এজ আছে, এজ মানে এনজাইম, অ্যামাইলো মানে হচ্ছে শর্করা, এজ মানে এনজাইম, লাইপোস মানে হচ্ছে লিপিড, রাইট?
তো এইভাবে পরিপাক হওয়ার পর পরিপাকৃত খাদ্য সারগুলো এদিকে এদিকে চলে যাবে। তো স্টুডেন্ট, পুরো প্রসেসটা আমি আরেকবার বলবো, তাইলে ক্লিয়ার হয়ে যাবে। ওকে, প্রথমে খাদ্য গ্রহণ। ইউজুয়ালি হাইড্রা সেই সকল খাদ্যকে পছন্দ করে তাদের গ্লুটাথিয়ন আছে, এবং গ্লুটাথিয়ন সবচেয়ে বেশি পাওয়া যায় কাদের ক্ষেত্রে? আর্থ্রোপোডের ক্ষেত্রে। কোন আর্থ্রোপোড? ক্রাস্টাসিও আর্থ্রোপোড। ক্রাস্টাসিও আর্থ্রোপোড কয়টা উদাহরণ বলো তো? লার্ভা, কিছু সাইক্লোপস, ড্যাফনিয়া, এরা। এবং এছাড়াও এনিলিড এবং অন্যান্য জিনিসও খায় হাইড্রা, বাট এগুলো বেশি খায়। ক্রাস্টাসিও সন্ধিপতি বেশি খায়। কি বেশি খায়? ক্রাস্টাসিও সন্ধিপতি। ওকে, তাহলে গ্লুটাথিয়ন সমৃদ্ধ একটা ক্রাস্টাসিও সন্ধিপতি চলে আসছে। কর্ষিকা দিয়ে প্রথমে তাকে আটকাবে, যাইও না। তারপর কি করো? আটকাইতে হলে বাকি জিনিসগুলোকে তাকে এক এক করে প্রয়োগ করতে হবে। প্রথমে সে কি করবে? এখান থেকে ভলভেন্ট পাঠিয়ে দিল, পেঁচাইলো। পাশাপাশি আরো ভালো করে আটকানোর জন্য গ্লুটিন আর নেমাটোসিস সেগুলোকে পাঠাইলো, এবং ওরা গিয়ে গ্লু ক্ষরণ করলো এগুলোর উপরে। গ্লু মানে হচ্ছে আঠালো পদার্থ। তাহলে খাবারটা আটকে গেল। এবার কি হবে? এবার সে পেনিট্রেন্ট বা স্টিনোটিল নেমাটোসিস প্রয়োগ করবে, করে এর দেহের ভেতরে বিষ প্রয়োগ করে দিবে। দ্যাট ইজ কল্ড হিপনোটক্সিন। ও যখন অবশ হয়ে যাবে, হাইড্রা করবে কি? তার কর্ষিকাগুলো দিয়ে এই খাদ্যটাকে টেনে নিয়ে আসবে। খেয়াল করো, খাদ্যটাকে টেনে আনার সাথে সাথে কিন্তু এই যে নেমাটোসিস্টের টুকরাগুলো আছে না, এগুলোকেও সে টেনে টেনে নিয়ে আসে। মানে নিজের পার্ট নিজেই সে খায়। বুঝতে পারছো? যেগুলো নেমাটোসিস্ট বের হয়ে গেছিল তার দেহ থেকে, ওগুলো আবার খাবারের সাথে আসলো। বাছাই করার টাইম নেই। নিম্ন জাতের প্রাণীদের মধ্যে এই জিনিসগুলো দেখা যায়, ওরা বাছ বিচার করে না। খাবারটা যখন ভেতরে আসে, এই অঞ্চলটার নাম হলো বহিঃকোষ, তাই না? কোষের বাইরে মানুষের ক্ষেত্রে কোথায় পরিপাক হয়? ফাঁকা জায়গায়। মানুষের ক্ষেত্রে কিন্তু বহিঃকোষীয় পরিপাক হয়, এটা ভালো করে মনে রাখো। মানুষের ক্ষেত্রে বহিঃকোষীয় পরিপাক হয়, মানুষের কোনো অন্তঃকোষীয় পরিপাক নাই। আর এদের দুই ধরনের আছে, বহিঃকোষীয়, কোষের ভেতরে গেলে অন্তঃকোষীয়। ওকে, খাবার আসছে যেটা, সেটা তিন ধরনের উপাদান আছে। প্রোটিন আছে, লিপিড আছে এবং শর্করা আছে। ইউজুয়ালি এরা প্রোটিনের উপরে কাজ করে। তাহলে খাদ্যটা ছিল প্রোটিন এবং লিপিড এবং শর্করা, শুধু প্রোটিনটার উপরে কাজ করলো। কে কাজ করলো? সেটা হলো গ্রন্থিকোষগুলো এনজাইম ক্ষরণ করলো, গ্রন্থিকোষগুলো মিউকাস ক্ষরণ করলো। মিউকাস ক্ষরণ করলে খাদ্যটা চলাচল সহজ হবে, নরম হবে। আর এনজাইম ক্ষরণ করলে খাদ্যটা কি হবে? ভেঙে যাবে। শুধু প্রোটিন পার্টটার উপর কাজ করে, প্রোটিনটাকে পলিপ্যাপটাইডে পরিণত করে। তাহলে এবার বলেন তো, যে খাবারগুলো এখানে আছে এরা কারা? প্রোটিন নাই, পলিপ্যাপটাইড। লিপিড লিপিডের মতো আছে, শর্করা শর্করার মতো আছে। সবগুলো খাদ্যকে এবার এই যে ক্ষণপদীয় আবরণী কোষ করবে কি? এবার ভেতরে টেনে নেবে। ভেতরে টেনে নেওয়ার পর এই ছবিটা, যে গহ্বরটা আমরা পাই, দিস ইজ কল্ড ফ্যাগোসোম। যখন লাইসোসোম অ্যাড হয়, দিস ইজ কল্ড ফ্যাগোলাইসোসোম। লাইসোসোম অ্যাড করে লাইসোসোমের এনজাইমগুলোকে বের করতে হলে আমাদের প্রথমে ভেতরে অ্যাসিড বানাইতে হয়। প্রোটন ইনফ্লাক্স করে ফেলি আমরা। প্রোটন যখন ভেতরে চলে আসে, অ্যাসিড হয় বা পিএইচ কমে। পরবর্তীতে এটা যখন একসাথে হয়ে যায়, এনজাইমগুলো এখানে চলে আসে। কার? লাইসোসোমের এনজাইমগুলো। আসার পর আমরা দেখতেছি স্টিল অ্যাসিডিটি বেশি, এই জন্য কিছু প্রোটন বাইর করে দেয়, কিছু অ্যালকালাইন সাবস্টেন্স ভেতরে দিয়ে দিই। তখন ভেতরে কি হয়? তখন ভেতরে ক্ষারীয় পরিবেশ সৃষ্টি হয়। আর আমরা তো জানি ক্ষারীয় পরিবেশ যখনই সৃষ্টি হবে, তখন এনজাইমগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। তো প্রশ্ন হলো, কেন ক্ষারীয় পরিবেশে এনজাইমগুলো অ্যাক্টিভেট হয়? এটা খুব সহজ আনসার হলো, প্রত্যেকটা এনজাইমের কাজ করার জন্য সুনির্দিষ্ট পিএইচ থাকে। যে এই পিএইচ না থাকলে আমি কাজ করবো না, আমি বসে থাকবো। তো এখানে যে এনজাইমগুলো দেখতেছেন, এগুলো ক্ষারীয় পরিবেশে অ্যাক্টিভেট হওয়ার এনজাইম। আমাদের সেলগুলো কিন্তু মোটামুটি ক্ষারীয়, তাই না? নিউট্রাল থেকে ক্ষারের দিকে আমাদের সেলের পিএইচ। তো এই পিএইচে তারা চমৎকার কাজ করতে পারে। সো ক্ষারীয় পরিবেশে এবার খেয়াল করো, খাদ্য কি কি নিয়েছিলাম আমরা? প্রোটিন আনি নাই, আনছি পলিপেপটাইড, শর্করা এবং লিপিড, রাইট? তো ভেতরে পলিপেপটাইডের উপর ট্রিপসিন কাজ করলো, আর বাইরে কাজ করেছিল পেপসিন। পলিপেপটাইডের উপর ট্রিপসিন কাজ করলে হয়ে যায় অ্যামাইনো অ্যাসিড। শর্করার উপর কাজ করে অ্যামাইলেজ। অ্যামাইলো শব্দের অর্থ অ্যাকচুয়ালি স্টার্চ বা শর্করা, করলো গ্লুকোজ। লাইপেজ এবার লিপিডের উপর কাজ করে করলো ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলের অণুগুলা। এই খাবারগুলা, এই অণুগুলা সবচেয়ে সরল উপাদান, এগুলাই পরবর্তীতে ব্যাপন প্রক্রিয়া চলে যায়, এদিকে চলে গেল, সাইটোপ্লাজমে চলে গেল। ইভেন যদি বর্জ্য পদার্থ থাকে, এরা করে কি? ইন্টারসেলুলার স্পেসে পাঠিয়ে দেয়। ওকে, তো এই ছিল ভেতরে বা অন্তঃকোষীয় পরিপাক, বাইরে বা বহিঃকোষীয় পরিপাক। তোমরা বই থেকে অন্তঃকোষীয় এবং বহিঃকোষীয় পরিপাকের চার্টটা খুব সিরিয়াসলি হ্যান্ডেল করবা। ওকে, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।